আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যা বর্তমানে ধীরে ধীরে আমাদের জীবনের সবকিছু অনলাইন কাজের সাথে যুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব যাই বলো না কেন, সব অনলাইন কাজে আজকাল এআই ছাড়া হচ্ছে না। কিন্তু এই এআই এর যত না ভালো দিক আছে, তার থেকেও মানুষ এগুলোকে খারাপ কাজে ব্যবহার করছে। একটা সাধারণ মানুষের ছবিকে মুহূর্তের মধ্যে অন্য ছবিতে বদলে দিচ্ছে। মোবাইল খুললেই দেখা যায় এগুলো এখন একটা ট্রেন্ড চলছে। আজকের ঘটনাটা একজন সাধারণ সাদাসিধে মেয়ের ছবিকে শয়তানি করে অশ্লীল ছবিতে বদলে দেওয়ার পর মেয়েটি না লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করে। আর তারপর যা ভয়ঙ্কর ঘটনা ঘটল তা শুনলে গায়ে কাঁটা দিবে। ঘটনাটা আমাকে পাঠিয়েছে বর্ধমান থেকে পৌলমী, এবং পৌলমী যে পাড়াতে থাকে বর্ধমানের, ওদের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পর ওর এক বান্ধবীর পরিবারে বা বান্ধবীর বাড়িতে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে 2024 সালে। মানে বুঝতেই পারছো ঘটনাটা একদম রিসেন্ট ঘটা। এখানে পৌলমী ওর বান্ধবীর নামটা আমাকে বলেনি, কারণ পার্সোনাল কিছু ইস্যু আছে, সেই কারণে আর কি বলেনি। যাই হোক, এবার ঘটনায় ফিরি। একটা মেয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হয় পড়ার জন্য। ওরা না খুব গরিব ছিল। তো মেয়েটার বাবার একটা চায়ের দোকান আছে, আর চায়ের দোকানটা হচ্ছে অস্থায়ী চায়ের দোকান, মানে রাস্তার পাশে যেরকম চায়ের দোকানগুলো থাকে ওরকম। তাও মেয়েটির বাবা অনেক খাটনি করে মেয়েটাকে বর্ধমান ইউনিভার্সিটিতে ভালো পড়ার জন্য ভর্তি করে, যাতে সে ভালো একটা চাকরি পেয়ে যায়। আর মেয়েটাও পড়াশোনায় খুবই ভালো ছিল। তো যখন নাকি অ্যাডমিশন হলো বর্ধমান ইউনিভার্সিটিতে, তখন তো তাকে থাকতে লাগবে। আর হোস্টেলে থাকতে গেলে না এক্সট্রা তো খরচা আছে, আর ওই খরচাটা মেয়েটির বাবা জোগাড় করার সামর্থ্য ছিল না। এবার মেয়েটির বাবার দোকানে একটা লোক প্রায়ই আসতো চা খেতে, আর লোকটির সঙ্গে না ভালো খাতির হয়ে যায়। তখন ওই লোকটি মেয়েটির বাবাকে বলল যে আমার এক রিলেটিভ আছে বর্ধমানে, আর ওনার বাড়িতে যদি আপনার মেয়ে থাকে তাহলে না আপনার মেয়ে তো সেফটি পাবে, প্লাস হচ্ছে ভাড়াও কম লাগবে, আর লোকটির বাড়ি হচ্ছে ইউনিভার্সিটির অনেকটাই সামনে, তাহলে মেয়েটার ইউনিভার্সিটি যেতে সুবিধাও হবে। তো এই কথা শুনে মেয়েটির বাবা আর কি রাজি হয়ে যায়। মেয়েটির নাম ছিল দীপান্বিতা। তো যাই হোক, দীপান্বিতা যখন এরপর বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়, তারপর ওই লোকটির বাড়িতে যায়। এবার যাওয়ার পর লোকটার ব্যবহার ছিল খুবই ভালো, মানে তারা খুব ভালো মানুষ ছিল। আর লোকটার একটা দীপান্বিতার বয়সের মেয়ে আছে, মানে পৌলমীর বান্ধবী সেই মেয়েটা। যাই হোক, এবার দীপান্বিতার বাবা ভাবলো যে এই বাড়িতে আমার মেয়ে ভালো মতন থাকবে, ভালো মতন পড়াশুনো করতে পারবে, তো সেফটিও থাকবে। এইভাবে 1-2 মাস কেটে যায়। এবার না দীপান্বিতা তো সেখানে ভালো মতো পড়ছে, ভালো মতো আর কি সময় কাটাচ্ছে। আর দীপান্বিতা যে পাড়াতে ভাড়া ওঠে, ওই পাড়াতে না কিছু বখাটে ছেলে ছিল। মানে ছেলেগুলো রাস্তাঘাটে মেয়ে দেখলেই খালি উত্ত্যক্ত করতো, বাজে বাজে কথা বলতো। সবাই না ওদেরকে আবার ভয় পেত, কারণ ছেলেগুলো কোনো রাজনৈতিক পার্টির সাথে আবার যুক্ত ছিল। এই কারণে কেউ ভালো মতো আর কি প্রতিবাদও করতে পারতো না। তো একদিন দীপান্বিতার উপর নজর পড়ে ওই পাড়ার একটা বখাটে ছেলের। তো দীপান্বিতা একদিন যাচ্ছিল কোনো কাজে বাইরে, তখন একটা ছেলে ওর রাস্তা আটকায়, ওকে জিজ্ঞেস করে যে তোমার কি নাম, কোথায় বাড়ি, কোথায় থাকো। তো দীপান্বিতা তো এসব পছন্দ করে না, ও সাদাসিধা মেয়ে। ও তারপর কোনোভাবে সেখান থেকে চলে আসে বাড়িতে। আর বাড়িতে এসে বাড়িওয়ালার মেয়ের সাথে তারপর গল্প করে যে রাস্তায় আজকে এরকম একটা বাজে ছেলে আমাকে ধরছিল। তো মেয়েটা অভয় দেয় যে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, ওরা এরকমই। এবার কয়েকটা দিন পার হয়। একদিন রাতেরবেলা দীপান্বিতা তখন ঘুমোচ্ছে, রাত্রির প্রায় 12:30 বাজে। হঠাৎ করে দীপান্বিতার ফোনটা বেজে ওঠে। তো দীপান্বিতা ঘুমের চোখে ফোনটা রিসিভ করে, আর রিসিভ করার পর শুনতে পায় উল্টো দিকে ওই ছেলেটা কথা বলছে। তো ছেলেটা ওকে ফোনে প্রপোজ করছে, তারপর আরও বাজে বাজে কথা বলছিল। তো দীপান্বিতা কী করলো, ফোনটা তারপর সুইচ অফ করে তারপর ঘুমিয়ে পড়ে। এবার পরের দিনকার যখন সকাল হয়, দীপান্বিতা আবার মেয়েটাকে বলছে, আরে কালকে রাত্রেবেলা আমাকে ওই ছেলেটা ফোন করছে, এবার আমার ফোন নম্বরটা কোথা থেকে পেলো এইভাবে। মানে দীপান্বিতা নিজেও জানে না যে ফোন নাম্বারটা ও কোথা থেকে পেয়েছে। এইভাবে না মাঝে মাঝে রাতে ওই ছেলেটা দীপান্বিতাকে ফোন করতো, আর ফোন করে বাজে বাজে কথা বলতো। তখন দীপান্বিতা ফোনটা সুইচ অফ করে রাখতো বা ওই ফোন নম্বরটা ব্লক করে রাখতো। কিন্তু ব্লক করলেও ছেলেটা আবার অন্য একটা আননোন নাম্বার থেকে ফোন করতো। তো এইভাবে কয়দিন আর কি চলতে থাকে। তো দীপান্বিতা তো মানে অসুবিধায় পড়ে যায় যে এইভাবে ওকে বারবার ডিস্টার্ব করছে ছেলেটা। যাই হোক, একদিন দীপান্বিতা ইউনিভার্সিটি যাচ্ছে, সেই সময় ওই বখাটে ছেলেটা দীপান্বিতার রাস্তা আটকায়, আর রাস্তায় আটকে দীপান্বিতার হাত ধরে টানতে থাকে। সেই সময় দীপান্বিতা একটা থাপ্পড় মারে ছেলেটাকে।
তো রাস্তায় আরও লোকজন ছিল, সবার সামনে ছেলেটাকে থাপ্পড় মারে, তো ছেলেটা মান সম্মানে লাগে। তখন ছেলেটা দীপান্বিতাকে বাজে বাজে গালিগালাজ করছিল। এবার রাস্তায় সে সময় আরও কিছু লোকজন যারা ছিল তারা সে সময় প্রতিবাদ করলে ছেলেটা সেখান থেকে চলে যায়। তারপর তো দীপান্বিতা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সেদিনকার রাতে ছেলেটা আবার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। মানে ছেলেটা তো ফোন করতো, ফোন নাম্বারগুলো তো দীপান্বিতা সব ব্লক করে রেখেছে। তো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, আর মেসেজটার মধ্যে লেখা ছিল, তুই যেরকম আমাকে রাস্তার সবার সামনে থাপ্পড় মেরে অপমান করলি, আমিও দেখিস তোকে এমন অপমান করব, সবাই তোকে ছি ছি বলবে। তো দীপান্বিতা তো সে সময় বুঝতে পারেনি। পরের দিন যখন সকাল হয় তখন বাড়িওয়ালার মেয়েটিকে মেসেজটা দেখায়। তো মেয়েটি বলছে, আর চিন্তা করিস না, কিছু করবে না, এরকম করেই থাকে ছেলে ফেলে। যাই হোক, এবার সেদিনকার দীপান্বিতা আর ইউনিভার্সিটি যায়নি। তো বিকালবেলার দিকে দীপান্বিতার একটা বান্ধবী ফোন করে দীপান্বিতাকে, মানে তার ইউনিভার্সিটির এক বান্ধবী ফোন করে দীপান্বিতাকে বলছে, তুই এগুলা কি করছিস? দীপান্বিতা বুঝতে পারিনি যে আমি এটা আবার কি করলাম। তখন ওই বান্ধবীটা বলল, তোকে আমি হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠাচ্ছি, ছবিগুলা দেখ। তখন দীপান্বিতা হোয়াটসঅ্যাপে গেল আর দেখলো ওর ছবি, মানে ওর যেসব ছবি ফেসবুকে ছিল, ওর না ফেসবুকটা আবার প্রোফাইলটা আনলক করা ছিল, ঠিক আছে? ওখান থেকে ছবি ছেলেটা নিয়েছে, ওই ছবিগুলোতে এআইয়ের মাধ্যমে ফেক ছবি বানিয়েছে, মানে অশ্লীল ছবি বানিয়েছে। আর নিচে লিখেছে, বাইরে থেকে পড়তে এসে পার্ট টাইম এসব বাজে কাজ করে। তো এই জিনিসটা দেখার পর দীপান্বিতা তো ওর হাত পা কাঁপতে থাকে যে এগুলো কি বানিয়েছে। তখন ওর বান্ধবীটাকে বলছে, দেখ এগুলো তো আমার ছবি না, এগুলো এআই দিয়ে বানানো। তো যাই হোক, এবার দীপান্বিতা কী করবে বুঝে পায় না। তো বাড়িওয়ালার মেয়েটিকে ডাকে, মেয়েটিকে সব কিছু দেখালো, বললো এই অবস্থা। তখন মেয়েটি বললো, দাঁড়া আমি আমার বাবাকে গিয়ে বলি। এবার বাড়িওয়ালা মেয়েটিকে ওর বাবাকে গিয়ে বলে, ওর বাবা তো শুনে রেগে যায় যে এই অবস্থা করছে। তারপর দীপান্বিতাকে নিয়ে তাড়াতাড়ি যায় থানায় গিয়ে তো এফআইআর করে দেয় ছেলেটার নামে। পরের দিনকার পুলিশ এসে ওই ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু অ্যারেস্ট তো করে নিয়ে গেছে ছেলেটাকে, কিন্তু দীপান্বিতার যে ফটোগুলো আছে না, সেই ফটোগুলা ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়ে। তারপর দীপান্বিতা যে পাড়াতে থাকে ওই পাড়াতেও ছড়িয়ে পড়ে। তো অনেকে দীপান্বিতাকে হোয়াটসঅ্যাপে বাজে বাজে আবার মেসেজ পাঠাচ্ছিল যে কী করছিস তুই। তো দীপান্বিতা তো মানসিকভাবে ভেঙে পড়ে। মানে এই জিনিসগুলো যদি ওর বাবা মা জানতে পারে তাহলে কি অবস্থা হবে। আর ওর বাবা মা তো বুঝবে না যে এগুলো এআই দিয়ে তৈরি করা ছবি, আর এআই কি জিনিস সেটাই তো বুঝবে না। তো দীপান্বিতার ওপর মানসিক একটা চাপ কাজ করছিল, আর খাওয়া দাওয়াও ও ঠিকমতো করছিল না। দুদিন পর একদিন সকালবেলা দীপান্বিতা অনেক বেলা হয়ে যায়, তাও না দরজা খুলছিল না। এবার বাড়িওয়ালা লোকটি ও দেখেছে যে দরজা খুলেনি, ভেবেছে হয়তো দীপান্বিতা ঘুমোচ্ছে, তারপর আর না খেয়াল করেনি। এবার সকালের পর দুপুর হয়ে যায়, তারপর বিকাল হয়ে যায়, তাও দরজা খুলেনি। তারপর বাড়িওয়ালার মেয়েটি না ওর সাথে কথা বলার জন্য নিচে নেমে দরজা ধাক্কায়, দেখছে যে দরজা খুলছে না। তারপর মেয়েটির না একটু সন্দেহ হয়। ও কি করলো, ওই দীপান্বিতা যে ঘরে থাকে তার পাশে একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজের ওখানে ঘরের যে জানলাগুলো আছে, তো জানলাগুলো না খোলাই ছিল, মানে আপজানো আর কি, লক করা ছিল না। তো মেয়েটি ওই জানলার সামনে গিয়ে যখন কি জানলাটা খুললো, দেখতেই যাচ্ছে যে দীপান্বিতা কি করছে ঘরের ভিতর। তখনই দেখলো দীপান্বিতা ফ্যানের সাথে নিজের গলা মধ্যে দড়ি পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, মানে ঝুলছে দেহটা। এটা দেখে তো চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। তখন আশেপাশের সব প্রতিবেশী যারা আছে তারাও ছুটে আসে, তারপর বাড়িওয়ালি সবাই এসে দেখে এই অবস্থা। তারপর তো পুলিশকে ডাকা হয়, পুলিশ এসে ঘরটা মানে দরজাটা ভেঙে দীপান্বিতার দেহটা বের করে তো নিয়ে যায় অ্যাম্বুলেন্স করে। তারপর দীপান্বিতার মা বাবাকে জানানো হলে তারাও চলে আসে। এবার স্বাভাবিকভাবে একটা মেয়েকে এত আশা নিয়ে এত দূর পড়তে পাঠিয়েছে, তো তার মধ্যে মেয়েটা এইভাবে আত্মহত্যা করলো, এগুলো শুনে তো মানে বাকরুদ্ধ হয়ে পড়ে দীপান্বিতার মা বাবা। এবার এই মর্মান্তিক ঘটনাটা ঘটার 1 থেকে 1.5 সপ্তাহ পর থেকে সেই বাড়িতে না বিভিন্ন ডিস্টারবেন্স শুরু হয়। আসলে দীপান্বিতা যেই ঘরে আত্মহত্যা করেছে, পুলিশ যখন ডেড বডিটা নিয়ে যায় তারপর না দরজাটা বন্ধ করে তালা মেরে রাখে। মানে ওনারা যে ওই ঘরটার মধ্যে একটা প্রদীপ জ্বালাবে, ধূপকাঠি জ্বালাবে বা ঘরটা যে শুদ্ধিকরণ করবে সেগুলো কিছুই করেনি। মানে ঘরটা যেরকম ছিল ওরকমই আছে, জানলাগুলো খোলা, মানে জানলাগুলো সেই সময় বন্ধ করে রাখে, ভেজিয়ে রাখে আর কি, আর দরজার মধ্যে তালা মারা। এবার একদিন কি হয়, বাড়িওয়ালা লোকটি একটু রাত করেই আর কি বাড়িতে ফেরে। তো গেটটা যখন খুলে ভেতরে ঢুকলো, তখন হঠাৎ করে ওনার চোখ যায় দীপান্বিতা যে ঘরে থাকতো
তার পাশে যে প্যাসেজটা, ওই প্যাসেজের দিকে চোখটা যায়। আর প্যাসেজটা সে সময় ছিল অন্ধকার। তো ওনার মনে হচ্ছে ওই জায়গায় কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি না এরপর মোবাইলটা বের করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা সেখানে ফেলে, আর দেখা যায় সেখানে কেউ নেই, মানে পরিষ্কার একদম জায়গাটা। তারপর আবার লাইটটা বন্ধ করে সে গেটটা আটকে যখন সিঁড়ি দিয়ে উঠতে যাবে, তখন ওনার মনে হলো পেছন দিয়ে কেউ যেন দৌড়ে গেল, আর দৌড়ানোর একটা আওয়াজ পেল সাথে সাথে। এবার তিনি পেছন ঘুরে দেখলেন যে কেউ নেই, কিন্তু তার স্পষ্ট মনে হলো পেছন দিয়ে যেন কেউ গেল। তারপর লোকটি ভাবলো হয়তো গেটটা যখন বন্ধ করেছে রাস্তাতে হয়তো কেউ দৌড়ে গেছে। যাই হোক, ঘরে গিয়ে তিনি তার স্ত্রীকে এই বিষয়টা জানায় যে এরকম মনে হয়েছে কেউ যেন আছে, কিন্তু কেউ ছিল না। আর আরেকটা বিষয় হলো, দীপান্বিতা যখন আত্মহত্যা করে না, তারপর থেকে তাদের নিচে একটা বাল্ব জ্বলতো, সেই বাল্বটা না মানে ফিউজ হয়ে যাচ্ছিল, খালি নতুন বাল্ব লাগাচ্ছে তাও ফিউজ হয়ে যাচ্ছে। এবার একদিন ইলেকট্রিশিয়ান নিয়ে এসে ওই হোল্ডারটা টেস্ট করলো, হোল্ডার ঠিক আছে, নতুন লাইট লাগাচ্ছে, দুদিন ঠিক থাকে আবার ফিউজ হয়ে যায়। আর তাদের বাড়ির পরিবেশটা না সে সময় একটু ঘুমোট টাইপের হয়ে গেছে। এরপর আরও একদিন আরেকটা ঘটনা ঘটল। তো একদিন বাড়িওয়ালার মেয়েটি শুনতে পেল যে তাদের বাড়ির নিচ থেকে কেউ ডাকছে। তো মেয়েটি ওপর থেকে উঁকি মারে আর দেখলো যে নিচে একজন বয়স্ক ভিখারি মহিলা এসেছে আর ভিক্ষা চাচ্ছে। তো বাড়িওয়ালা মেয়েটি ওপর থেকে বলল যে একটু দাঁড়াও, আমি আসছি। তো মেয়েটি নিচে নামে ভিক্ষা দিতে, ভিক্ষা যখন দিচ্ছিল ওনাকে, ওই মহিলাটি বলল যে তোদের নিচের না আরেকটা মেয়ে আছে, এই মেয়েটা না খুব বাজে। তো মেয়েটি বলছে কোন মেয়ে? বলছে আরে এই জানলাতে মেয়েটি খালি উকি মারছে, আর আমি ভিক্ষা যাচ্ছি কিন্তু ও খালি আমাকে দেখে যাচ্ছিল। তখন বাড়িওয়ালার মেয়েটি ওনাকে জিজ্ঞেস করলো যে কোন মেয়ে কোন জানলাতে উকি মারছে। মানে সেই সময় কিন্তু বাড়িওয়ালার মেয়েটির মনে মানে একটা টেনশন কাজ করছিল। তখন ওই মহিলাটি বলল এই জানলাটাতে উকি মারছিল, মানে যে ঘরে দীপান্বিতা আত্মহত্যা করেছে ঘরটা তো বন্ধ, তাহলে জানলাতে কে উকি মারবে ভেতর থেকে? এই কথাটা শোনার পর মেয়েটি না প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি ওপরে উঠে ওর মা বাবাকে বলল যে ভিখারি মহিলাটি বলল যে দীপান্বিতা যে ঘরে আত্মহত্যা করেছে ওই বন্ধ ঘরের জানলা দিয়ে কেউ যেন উকি মেরে ওই ভিখারি মহিলাকে দেখছিল। তো সন্ধ্যা হলেই না এই বাড়িটা কেমন যেন নিঝুম টাইপের হয়ে যেত। আর দীপান্বিতা যে ঘরে থাকতো সেই ঘরের ভেতর থেকে না অদ্ভুত অদ্ভুত কিছু আওয়াজ আসতো, মাঝে মাঝে তারা এটা শুনতো। আর তাদের যে ঘরটা আছে মানে দোতলায় তো তারা থাকতো আর নিচতলায় দীপান্বিতা থাকতো। তো দোতলার ঘরের মধ্যেও না কিছু জিনিস আর কি ডিস্টারবেন্স শুরু হয়, মানে তাদের মনে হতো কেউ যেন ঘরের মধ্যে দিয়ে যখন তখন আর কি হেঁটে যাচ্ছে বা কেউ দৌড়ে যাচ্ছে, এরকম তাদের মনে হতে লাগলো। এবার তারা প্ল্যান করলো যে তাদের নিচের ঘরটা তো বন্ধ হয়ে আছে, সেই ঘরটা না তারা ভাড়া দিবে, মানে কোনো লোক এসে যদি থাকে তাহলে হয়তো এই জিনিসগুলো আর কি হবে না। তো তাদের ঘরে যে এইসব জিনিসগুলো হচ্ছে না সেই সময় না পাড়ার প্রতিবেশী কাউকে বলেনি, বলে বড় হয়তো তাদের বাড়িতে কেউ ভাড়া আসবে না। এইভাবে মোটামুটি 1-1.5 মাস পার হয়ে যায়। তো একদিন একটা হাজব্যান্ড আর ওয়াইফ তারা তাদের বাড়িতে ভাড়া দেখতে আসে, মানে বাইরে টু লেট লেখা ছিল সেটা দেখে তাদের বাড়িতে আসে। আর সেই সময় বাড়িওয়ালি মহিলাটা একা ছিল। তো তখন মোটামুটি সকাল এই 11টা বাজে। এবার বাড়িওয়ালি মহিলাটি না ওই দীপান্বিতার যে ঘরে থাকতো ওই ঘরটা আর কি খোলার পর ভেতরটা দেখে মানে মাকড়সার জালে ভর্তি, মানে ওই ঘরে তো অনেক দিন হলো কেউ নেই। যে হাজব্যান্ড ওয়াইফ আসে তারা বলছে আরে ঘরটা এত নোংরা। তখন বাড়িওয়ালি মহিলাটা মিথ্যা কথা তাদেরকে বলে যে আমরা তো 2 মাস বাইরে গেছিলাম, 2 মাসের মধ্যে ঘরটা পরিষ্কার করা হয়নি, তার জন্য এরকম নোংরা হয়ে গেছে। আপনারা যদি এই বাড়িতে ভাড়া আসেন তাহলে আমি পরিষ্কার করে দিচ্ছি। তখন ওই হাজব্যান্ড ওয়াইফ বললো যে আমরা তো পরের সপ্তাহে তাহলে আসবো। আসলে না ঘরটা এমনি ভালো, মানে 2টা রুম আছে, বাথরুম পায়খানা সব আর কি অ্যাটাচ, কিচেন সব অ্যাটাচ আর কি। তো বললো যে আমরা তাহলে পরের সপ্তাহে আসছি, তার মধ্যে আপনি ঘরটা পরিষ্কার করে রাখুন। তারপর কিছু অ্যাডভান্স করে তারা চলে যায়। এবার বাড়িওয়ালি মহিলাটি ভাবলো যে তাহলে ঘরটা তো পরিষ্কার করতে লাগবে। পরের দিন একজন সাফাই কর্মীকে ডাকে। তো সাফাই কর্মীকে বললো যে ঘরটা পুরোটা পরিষ্কার করে দাও। তো সাফাই কর্মীটা পুরোটা আর কি ভালো মতো পরিষ্কার করে দেয়। এবার ঘরটা যখন পরিষ্কার হয়ে যায় তো সাফাই কর্মী লোকটি বাড়িওয়ালির কাছে চা খেতে চায়। এরপর তো বাড়িওয়ালি লোকটি তারপর চা বিস্কুট নিয়ে এসে সাফাই কর্মীকে দেয়। আর সাফাই কর্মী লোকটি ওই ঘরের মেঝেতে বসে চাটা খাচ্ছিল। তখন বাড়িওয়ালি মহিলাটা কোনো একটা কাজে আবার দোতলায় উঠে যায়। দোতলায় যখন উঠল হঠাৎ করে শুনতে পেল সাফাই কর্মী লোকটি বিকটভাবে চিল্লিয়ে উঠল। এবার সে সময় বাড়িওয়ালার লোকটাও ছিল ওপরে, তারা দুজনই দৌড়ে দৌড়ে নিচে নামলো। নিচে নেমে দেখে সাফাই কর্মী লোকটি তার 2টা হাত মুখে চেপে বসে আছে।
তখন বাড়িওয়ালা লোকটি বলে, কিরে তোর কী হয়েছে, হাতটা সরা মুখের থেকে। হাতটা যখন সরালো মুখের থেকে তখন দেখছে ওর কপাল, নাক, মুখ সব লাল হয়ে আছে, মানে এই গরম চাটা কোনোভাবে ওর মুখে এসে পড়েছে। তখন বাড়িওয়ালা লোকটি জিজ্ঞেস করলো, কিরে তোর সাথে কী হয়েছে এরকম। আর সে সময় না বাড়িওয়ালি যে মহিলাটি উনি ওপর থেকে আবার বার্নল নিয়ে আসে, বার্নল নিয়ে এসে সাফাই কর্মী লোকটাকে দেয়, লোকটা তারপর যাই হোক মুখের মধ্যে লাগিয়ে দেয় বার্নল। এবার সাফাই কর্মী লোকটা বলছে, আমি তো বসে চা খাচ্ছিলাম আর চাটা না প্লেটের মধ্যে ঢেলে খাচ্ছিলাম, এবার খেতে খেতে হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার হাতের মধ্যে বাড়ি মারলো আর গরম চা এসে আমার মুখের মধ্যে ছিটলো। এই কথাটা শোনার পর বাড়িওয়ালা লোকটা উল্টো সাফাই কর্মীকে বকা দিল যে তুই হয়তো ঠিকমতো প্লেটটা ধরিসনি, কোনোভাবে এর জন্য তোর মুখে এসে পড়েছে। আসলে তারা তো বুঝতে পারছিল যে এই বাড়িতে তো কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে সবসময়, সেই কারণে হয়তো সাফাই কর্মীর মুখে চাটা ছিটেছে। এবার সাফাই কর্মী যাতে ভয় না পায় বা বাইরে গিয়ে কাউকে না বলে, তার জন্য সাফাই কর্মীকে আর কি এই কথাটা বলল। কয়েকদিন পর ওই স্বামী স্ত্রী তাদের বাড়িতে ভাড়া আসে এবং তারা এসে থাকা শুরু করে। এবার কিছুদিন পর ওই লোকটি মানে ভাড়াটিয়া লোকটি বাড়িওয়ালা লোকটিকে বলল যে আপনাদের বাড়িতে না রাতেবেলা মনে হয় চোর আসে। তো বাড়িওয়ালা লোকটি বলছে যে তুমি কি করে বুঝলে। তখন ওই ভাড়াটিয়া লোকটি বলছে যে রাতেবেলা করে না জানলার বাইরে যে প্যাসেজটা আছে এখান দিয়ে কেউ যেন হাঁটাহাঁটি করে। এবার তারা তো বুঝতে পারছে যে কি হচ্ছে। আর তার সাথে না সেই সময় বাড়িওয়ালার ঘরের মতো না আরও অদ্ভুত ঘটনা শুরু হয়। তাদের উপরে যে ছাদটা আছে ওই ছাদের উপরে রাতেবেলা করে হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছিল। ছাদটা কিন্তু একদম ন্যাড়া ছাদ, মানে ছাদে যাওয়ার কোনো রাস্তাই নেই। আর তার সাথে তাদের ঘরের মধ্যে দিয়ে কেউ যেন রাতেবেলা করে হাঁটছে, তারপর দৌড়ে দৌড়ে যাচ্ছে, এরকম জিনিস তারা অনুভব করতে পারছিল। আর তার মেয়ে তো প্রচণ্ড এইসব জিনিস থেকে ভয় পেয়ে যাচ্ছে, মানে ভয় তো পাবেই যে ঘরের মধ্যে রাতেবেলা করে কেউ যেন হেঁটে যাচ্ছে। তার মধ্যে টেবিলের মধ্যে জলের বোতল রাখা সেটা পড়ে যাচ্ছে, তারপর আরও ডাইনিং টেবিল যে চেয়ারটা আছে সেই চেয়ারটা আপনা আপনি সরে যাচ্ছে, এরকম একটা আওয়াজ তারা পাচ্ছিল রাতেবেলা করে। এই ভয়ঙ্কর ঘটনাগুলো না তাদের বাড়িতে ঘটছিল, সেই কারণে তারা ঠিক করলো তাদের বাড়িতে বিপত্তারিণী পুজো করবে। ভেবেছে যে বিপত্তারিণী পুজো করলে এই যে ইনসিডেন্টগুলো ঘটছে তাদের বাড়িতে সেই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। এবার নির্দিষ্ট দিনে বিপত্তারিণী পুজোর দিনটা ঠিক করে, আর সেই সময়টা ছিল আষাঢ় মাস। এবার যেদিনকার বিপত্তারিণী পুজো করবে সেদিনকার না সারাদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো প্রথমে তো ভেবেছে যে দুপুরবেলা ঠাকুর মশাই আসবে তারপর পুজোটা করবে, কিন্তু বৃষ্টির জন্য ঠাকুর মশাই আসতে পারছিল না। এরপর বিকেলে না বৃষ্টিটা কমে যায়। তখন ঠাকুর মশাইকে ফোন করে বলল যে এখন তো বৃষ্টি কমে গেছে, তাহলে চলে আসেন। ঠাকুর মশাই বলে হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসছি। এবার কিছুক্ষণ পার হয়ে যায়, ঠাকুর মশাই তাও আসছে না। তখন ঠাকুর মশাইকে ফোন করছে, ঠাকুর মশাই ফোন ধরছে না। অনেকক্ষণ হয়ে যায়, তারপর ঠাকুরমশাই ছেলে ফোনটা ধরে আর বলছে যে আমার বাবা বেরোনোর সময় হঠাৎ করে না অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড রক্ত বমি হয়ে গেছে, যার জন্য ঠাকুরমশাই আপনাদের বাড়িতে এসে পুজো করতে পারবে না। এবার তারা তো সমস্যায় পড়ে। আর ঠিক সেই সময় আবার বৃষ্টি শুরু হয়, মুষলধারে বৃষ্টি, মানে তারা যে অন্য ঠাকুরমশাই ডেকে পুজোটা কমপ্লিট করবে সেটাও করার সুযোগ পেল না। এরপর তো তারা চিন্তায় পড়ে যে এত আয়োজন করলাম পুজো করার, কিন্তু ঠাকুরমশাই আসছে না। এরপর ভাড়াটিয়া মহিলাটি বাড়িওয়ালা মহিলাকে বলল যে এক কাজ করো, মোবাইলে বিপত্তারিণী ঠাকুরের যে মন্ত্র আছে সেটা দেখে তুমি মন্ত্র পড়ে পুজোটা কমপ্লিট করো, না হলে তুমি পুজোর আয়োজন করেছো সেটা যদি কমপ্লিট না করতে পারো তাহলে তো আরও খারাপ হবে। এরপর তো কোনো উপায় না দেখে বাড়িওয়ালি মহিলা সেটাই আর কি করলো। মানে বিপত্তারিণী পুজোটা যদি ঠিক মতো হতো তাহলে হয়তো এই এনটিটিটার কোনো একটা সমস্যা হতো, সেই কারণে এনটিটিটা কোনোভাবেই চায়নি যাতে বিপত্তারিণী পুজোটা ভালোভাবে হোক। কিছুদিন পর ভাড়াটিয়া মহিলার সাথে না একটা ইনসিডেন্ট ঘটে। তখন রাত্রি 8টা বাজে আর তার হাজব্যান্ড সে সময় বাড়িতে ছিল না, মহিলাটা একা আছে। এবার সে রান্নাঘর থেকে কিছু কাজ করে নিজের বেডরুমে ঢুকেছে। হঠাৎ দেখলো একটা আবছা কালো রঙের একটা ছায়া সেকেন্ডের মধ্যে হেঁটে তাদের ঘরের যে আলমারি আর আলনার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটার মধ্যে ঢুকে গেল। এটা না দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। মানে এটা হঠাৎ করে কি দেখলো, প্রথমে তো বুঝতে পারিনি যে কি দেখলো, কারণ ঘটনাটা ঘটে 1 সেকেন্ডের মধ্যে। আর সে সময় কিন্তু ঘরের ভেতর টিউব লাইটটা চলছিল, ওই লাইটের আলোতে এই জিনিসটা সে দেখে। তারপর যখন নাকি তার হাজব্যান্ড বাড়িতে আসে তো হাজব্যান্ডকে বলে, হাজব্যান্ড তো প্রথমে বিশ্বাস করেনি যে এগুলো কি বলছে। পরের দিন সকালবেলা ভাড়াটিয়া মহিলাটি তো বাড়িওয়ালার মহিলাকে আর কি বিষয়টা জানায় যে আমি না এরকম দেখেছি। তো বাড়িওয়ালার মহিলাও বলছে আর তুমি ভুল দেখেছো, কি দেখতে কি দেখেছো।
ভাড়াটিয়া মহিলা কিন্তু তখনও জানে না যে তাদের ঘরে একটা মেয়ে আত্মহত্যা করেছে। আর তারপর থেকে বাড়িওয়ালার ঘরে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। এই জিনিসটা সে তখনও আর কি জানতো না। এরপর একদিন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল, আর সেই ঘটনাটা ঘটল পৌলবীর বান্ধবী বা বাড়িওয়ালার যে মেয়ে আছে তার সাথে। তো রাতেরবেলা খেয়ে দিয়ে বিছানায় আর কি শুয়েছে, লাইটটা বন্ধ করে দিয়েছে। আর সেদিনকে না ঝিরিঝিরি আর কি বৃষ্টি পড়ছিল, আর সেই কারণে বারান্দার দরজাটাও আর কি খোলা রেখেছিল। এবার মেয়েটি আর কি কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনছে। হঠাৎ করে ওর মনে হলো ওর বিছানার ওপর দিয়ে কেউ যেন দৌড়ে গেল। এবার আচমকা এরকম হয়, মেয়েটা তো ধরভর করে ও বিছানায় উঠে বসে, আর উঠে বসে একটা জিনিস দেখতে পেল। ও দেখছে যে বারান্দার যে দরজাটা খোলা, দরজাটা আর দেওয়ালের মাঝে তো একটা গ্যাপ আছে, গ্যাপটার ওই জায়গাটা একটু অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। এটা দেখে তো মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর না, ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ও যে চিলিয়ে ওর মা বাবাকে ডাকবে সেটা না ডাকতে পারছিল না। এবার দেখছে যে ওখানে একজন কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ওই ছায়া মূর্তিটা দৌড়ে আসলো তার দিকে। তারপর না মেয়েটার কোনো হুঁশ নেই। এবার মেয়েটার মাঝখানে কি হয়েছে সেটা তো পরে আর কি সবাই জানায়। এবার কি হয়, তার পরের দিন সকালবেলা মেয়েটার মা মেয়েটির ঘরে ঢোকে আর দেখে যে মেয়েটি না বিছানার মধ্যে উল্টে পড়ে আছে। মানে মেয়েটির আধা দেহ বিছানার উপর, আর মেয়েটার মাথার সমেত বাকি দেহটা মেঝের সাথে টাচ হয়ে আছে। তো মেয়েটার মা তো ভয় পেয়ে যায় যে কি হলো তার মেয়ের। তো মেয়েটিকে কোনোভাবে সোজা করে বিছানার মধ্যে শোয়ায়। তারপর সে সময় মেয়েটির বাবা বাড়িতে ছিল না, আর নিচে যে ভাড়াটিয়া যারা ছিল তাদেরকে ডেকে নিয়েছে ওর মা। এবার মুখের মধ্যে জল ঢল দেয় মেয়েটার। তারপর মেয়েটা না হুঁশ ফেরে। এবার যখন চোখটা খুললো, চোখ দুটা মানে রক্তবর্ণ লাল হয়ে আছে। এটা দেখে তো ওর মা প্রচণ্ড ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করছে, কী রে, তোর কী হয়েছে, কি খেয়েছিস? তখন মেয়েটি বলছে, তোর মেয়েকে জিজ্ঞেস করিস, আজকে ওর জন্য আমার এই অবস্থা। ও কেন ছেলেটিকে আমার ফোন নম্বর দিতে গেল? মানে তোমাদের আগে আমি বললাম না যে দীপান্বিতার ফোন নম্বর ছেলেটি কি করে যেন পেয়েছে। আসলে এই মেয়েটি দীপান্বিতার ফোন নম্বর ওই ছেলেটিকে দিয়েছিল। তখন তো মেয়েটি বুঝতে পারেনি যে ফোন নম্বর দেওয়ার ফলে এত বড় কেস হয়ে যাবে, যার জন্য দীপান্বিতা আত্মহত্যার পথ বেছে নেবে। এবার যখন নাকি মেয়েটি এই কথাগুলো বলছিল, তখন বলে ওর গলার আওয়াজটা অনেকটা ভারী ছিল, মানে এটা ওর গলার আওয়াজই না। আর সেই সময় ভাড়াটিয়া যে দম্পতি ছিল ওরা তো বুঝে গেছে যে এই বাড়িতে নিশ্চয়ই একটা এমন কিছু হয়েছে যার জন্য আজকে এই মেয়েটি এরকমভাবে পজেসড হয়েছে। মানে তারা বুঝে গেছিল যে মেয়েটি কোনোভাবে আর কি পজেসড হয়েছে। তারপর সেই সময় মেয়েটির বাবাও বাড়িতে চলে আসে আর এসে দেখে তার মেয়ের এই অবস্থা। তখন না মেয়েটি মানে নিজের হাতের নখ দিয়ে নিজের গালে আঁচড় কাটছে, চুল ধরে টান মারছে, নিজের গালের মধ্যে থাপ্পড় মারছে, তারপর পৈশাসিকভাবে চিল্লাচ্ছে। মানে একজন পজেসড হয়ে গেলে যেরকম হয় সেরকমই করছে। এবার তো তার বাবা মা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কি করবে বুঝে পাচ্ছে না। আর মেয়েটি যখন চিল্লাচ্ছিল না, সেই সময় পাড়া যে প্রতিবেশী ওরাও চলে আসে, ভাবছে যে কি হচ্ছে এই বাড়িতে, মেয়েটা এইভাবে চিল্লাচ্ছে। এবার মেয়েটার বাবার পাড়ার কিছু বন্ধু ছিল, তারাও আসে। তারা এসে মেয়েটার ঘরে ঢুকে আর দেখতে পায় যে মেয়েটা এরকম আচরণ করছে, মানে নিজের গালে থাপ্পড় মারছে, চুল টানছে, চিল্লাচ্ছে। এটা দেখে না তারা ভয় পেয়ে যায়। তারপর তো পাড়ার মধ্যে রটে যায় যে মেয়েটাকে ভূত ধরেছে। তখন ভাড়াটিয়া যে লোকটি ছিল সেই লোকটি মেয়েটির বাবাকে বলল যে আমার এক কাকু আছে কলকাতায় তান্ত্রিক, আমি কি ওনাকে ডেকে নিয়ে আসবো? তখন মেয়েটির বাবা বললো, হ্যাঁ তুমি তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। কারণ ওনারা বুঝে গেছিল যে ওনার মেয়ে সত্যি সত্যি আর কি পজেস, ডাক্তারদের কোনো কাজ হবে না। যাই হোক, সে সময় ভাড়াটিয়া লোকটি ওনার তান্ত্রিক কাকুকে ফোন করে সমস্ত কিছু বলে। তো তান্ত্রিক কাকু বলল ওনার আসতে কিছুটা সময় লাগবে, মোটামুটি বিকাল হয়ে যাবে। কারণ কলকাতা থেকে বর্ধমানের ডিস্টেন্স তো মোটামুটি 2-3 ঘন্টা তো লাগেই। এর মধ্যে না পাড়ার একজন পূজারি আছে, তাকে মেয়েটির বাবা ডেকে নিয়ে আসে। এবার ওই পূজারি এসে মেয়েটির গায়ে গঙ্গার জল ছিটাচ্ছে, তারপর গায়ত্রী মন্ত্র পাঠ করছে, কিন্তু না মেয়েটিকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। মেয়েটির না সে সময় ওর বাবা মা সবাই মিলে ধরে হাত পা বেঁধে রাখে যাতে ও নিজের কোনো ক্ষতি করতে না পারে। এরকমভাবে অনেকক্ষণ থাকার পর যখন নাকি বিকাল হলো, তখন ওই তান্ত্রিক তাদের বাড়িতে আসে। এবার যখন সে এসে ঘরের ভেতর ঢুকলো, তখন দেখলো যে মেয়েটার হাত পা বাঁধা, আর সবাইকে বলল যে আপনারা এই ঘর থেকে যান, আমি ওর সাথে কিছু কথা বলবো। তারপর দরজাটা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে কিছু কথা বলে যাতে বুঝতে পারে যে মেয়েটি কেন পজেসড। কিছুক্ষণ পর তান্ত্রিক দরজা খুলে বাইরে বের হয় আর মেয়েটির বাবা মাকে বলল যে
আপনাদের ভাড়াটিয়া মেয়েটির সাথে না খুব বাজে কাজ হয়েছে, আর আপনার মেয়েও অপরাধীকে সাহায্য করেছিল, আর সেই কারণে ভাড়াটিয়া মেয়েটির অতৃপ্ত আত্মা ওকে ভর করেছে আর শাস্তি দিচ্ছে। এরপর তান্ত্রিক আরও বলল যে মেয়েটির আত্মার শান্তির জন্য একটা শান্তি যজ্ঞ করতে হবে। তো সেদিন রাতে তাদের বাড়ির নিচে উঠোনে তান্ত্রিক যজ্ঞ করে। এরপর তো মেয়েটিকে সবাই ধরে যজ্ঞের আগুনের সামনে নিয়ে এনে বসায়। সে সময় না পাড়ার লোকের তো ভিড় হয়ে আছে, মানে কি হচ্ছে সেটা সবাই দেখবে, এজন্য অনেক ভিড়। অনেকক্ষণ যজ্ঞ করার পর দীপান্বিতার আত্মা মেয়েটিকে ছেড়ে দেয় এবং মুক্তি পেয়ে যায়। মেয়েটি না সুস্থ স্বাভাবিক হতে প্রায় 1 মাস লেগে যায়, কিন্তু ওর গালে নিজের আঙুলের খামচির দাগ না এখনও আছে। মানে ও নিজের মুখে যখন খামচি মেরেছিল নখ দিয়ে, সেই দাগটা মিটেনি। আর এদিকে কয়েকদিন পর সবাই একটা খবর পেল, তা হলো জেলের মধ্যে যে ছেলেটি ছিল, মানে যেই ছেলেটি দীপান্বিতার ফেক ছবি সব জায়গায় আর কি ছড়িয়ে দিয়েছিল, সেই ছেলেটি হঠাৎ করে ধনুষ্টঙ্কার হয়ে পঙ্গু হয়ে যায়। তো ডাক্তার দেখে ওকে সবাইকে আর জানায় যে ছেলেটির কোনো এক সময় লোহা দিয়ে হাত পা কোথাও কেটে গেছিলো, সেটা ট্রিটমেন্ট করেনি, সেটা এতদিনে ইনফেকশন হয়ে ওর এরকম অবস্থা, মানে ধনুষ্টঙ্কার হয়ে গেছে। অনেকে বলছে দীপান্বিতার অভিশাপে ছেলেটার এই অবস্থা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আজকালকার দিনে না এআই দিয়ে এত বাজে বাজে কাজ হচ্ছে, মানুষ তো সচেতন হচ্ছে না, কারণ অনেকেই জানে না যে এআইটা কী জিনিস, এআই দিয়ে কী করতে হয় বা কি কি জিনিস হতে পারে। দেখো, এআই তো বানিয়েছে ভালো কাজের জন্য, যাতে মানুষের যে কাজগুলো থাকে এটা আরও ডেভেলপমেন্ট হয়, ভালো ভালো জিনিস হয়। কিন্তু কিছু মানুষ আছে যারা নাকি বাজে বাজে কাজ করছে। অনেকেই আছে যারা নিজেদের ফেসবুক প্রোফাইল লক করতে জানে না বা ইনস্টাগ্রামের লক করতে জানে না, তাদের সেখান থেকে ফটো নিয়ে বাজে বাজে কাজ করছে। ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, কারণ এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে। আজকের মতন টাটা, গুড বাই।